নমস্কার, আমি ডক্টর বোধিসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের বাজার এটা প্রমাণ করে যে শর্ট টার্মে কি সাংঘাতিক ভোলেটিলিটি আসতে পারে। একটা অস্বাভাবিক পতন, অর্থাৎ মুহূর্তের মধ্যে গ্যাপ ডাউন ওপেনিং প্রায় 460 পয়েন্টের কাছাকাছি পতন নিফটিতে, এবং যত দিন গড়িয়েছে তত শর্ট কাভারিং এসেছে, এবং শেষ পর্যন্ত এই অবিশ্বাস্য শর্ট কাভারিংয়ের ফলে আমরা ভারতীয় শেয়ার বাজার তথা নিফটি এবং সেন্সেক্স দুটোকেই পজিটিভে বন্ধ হতে দেখলাম। যে আজকে বৃহস্পতিবার ছিল, অর্থাৎ সেন্সেক্সের সাপ্তাহিক এক্সপায়ারি। কোনোভাবে বেঁচে গেলাম বলা যেতে পারে, অন্তত আজকের দিনের জন্যে। কিন্তু ভবিষ্যতে কি হবে? যদি কোনো উন্মাদের হাতে পৃথিবীর দায়িত্ব দেওয়া হয়, তাহলে কোনো ধরনের যুক্তি, তর্ক, গল্প শেয়ার বাজারে চলে না। সমস্ত অ্যাসেট, শেয়ার বাজার বলুন, বন্ডস বলুন, ক্রিপ্টো মার্কেট বলুন, বিভিন্ন প্রেশাস এবং সেমি প্রেশাস মেটালস বলুন, সমস্ত কিছু লিটারালি লন্ডভন্ড হয়ে চলেছে থ্যাঙ্কস টু আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখন এমন একটা অবস্থায় আমরা পৌঁছে গেছি যেখানে স্পষ্টত এটা বোঝা যাচ্ছে যে মার্কেটে একটা ম্যানিপুলেশন চলছে, এবং সেটা ডোনাল্ড ট্রাম্প এবং তার সাঙ্গপাঙ্গই করছেন। এটা বললে মোটেই অত্যুক্তি হবে না। নতুবা যখনই যুদ্ধবন্ধের খবর উনি ঘোষণা করছেন তার ট্রুথ সোশ্যাল পোস্টগুলোতে, ঠিক তার মিনিট কয়েক আগেই কেন অয়েল মার্কেটে ডিক্লাইন আসছে, অথবা ইকুইটি মার্কেটে আমরা একটা পজিটিভ আপটিক দেখতে পাচ্ছি। এবং সেটা একবার না, একাধিকবার যখনই ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ থেকে বিরতি নেওয়ার কথা ঘোষণা করছেন তার ঠিক 10-15 মিনিটের আগে চার্টগুলো খেয়াল করে দেখবেন। এই মুহূর্তে এটা বলতে মোটেই দ্বিধা নেই যে ভারতীয় বিনিয়োগকারী কেন বা ট্রেডার্স কেন, বিশ্বের সমস্ত বড় ছোট মেজো মার্কেট তারা সম্পূর্ণভাবে ডোনাল্ড ট্রাম্পের অঙ্গুলি হেলনে নিচে চলেছে। পুতুল নাচের মতন অবস্থা। বিগতকালই ইরান ইঙ্গিত দিয়েছিল শান্তি পথ অবলম্বন করতে তাদের কোনো আপত্তি নেই, কিন্তু তাদের বক্তব্য ছিল আমেরিকা বা ইসরায়েলকে এই কথা দিতে হবে যে তারা ফার্দার অযাচিতভাবে ইরানকে আক্রমণ করবে না। ডোনাল্ড ট্রাম্প বিগতকাল ঘোষণা করে দিলেন, আমরা স্ট্রেট অফ হরমুজ নিয়ে কোনো রকম কনসার্ন নেই, ওখান থেকে আমরা বেরিয়ে চলে আসছি। ইরান যুদ্ধে থেকে আমাদের যা পাওয়ার ছিল আমরা সমস্ত পেয়ে গিয়েছি, সমস্ত কিছু ইরানের গুঁড়িয়ে দিয়েছি, সেটা পাওয়ার ইনফ্রাস্ট্রাকচার হোক, মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার হোক, তাদের রেজিম চেঞ্জ করে দিয়েছে। তারপর কি হলো রাতারাতি? হঠাৎ তিনি নতুন উদ্যমে বলে উঠলেন যে ইরানের সব কিছু গুঁড়িয়ে দেবো, প্রস্তর যুগে ফিরিয়ে নিয়ে আসব ইরানকে। নির্মম কথা, অত্যন্ত কুৎসিত ভাষণ। কোন বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির যে দেশ, সেই দেশের প্রেসিডেন্ট যদি এ হেন কথা বলেন, সেটা বড় লজ্জার বিষয়। এবং বিশ্বাস করুন, এই মুহূর্তে দয়া করে একটি শেয়ার কেন উঠল, একটি শেয়ারের দর কেন নামলো, কেন অয়েল মার্কেটিং কোম্পানিজগুলোর শেয়ারের দর উঠছে নামছে, বা কেন ফাস্ট মুভিং কনজিউমার গুডস আজকে নিচে নামলো, কেন হেলথ কেয়ার স্টকসগুলো আজকে নিচে নামলো, কেন আজকে বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানিজ তারা আজকে 52 সপ্তাহের নিম্ন স্তর ছিল, বা সমস্ত ফাস্ট মুভিং কোম্পানিজ তাদের কেন বিভিন্ন স্টকস 52 সপ্তাহের নিম্ন স্তর ছিল, এর কোনো ব্যাখ্যা খুঁজতে যাবেন না। এদিন থেকে এটা বোঝা যাচ্ছে যে মার্কেট যেটা স্বাভাবিকভাবে মুভ করে সেটা কোনো স্বাভাবিকতা নেই। তার মানে যেটা বোঝা যাচ্ছে যে মার্কেট যদি বিনিয়োগকারীদের হাতেই না থাকে, মার্কেটে যদি সমস্ত কিছু কেবলমাত্র কিছু ইশারা বা অঙ্গুলি হেলনের মাধ্যমে মুভমেন্ট হয়, সেক্ষেত্রে বিনিয়োগকারী বা ট্রেডার তাদের কিন্তু কোনো অ্যাডভান্টেজ নেই। উপরন্তু বলা যেতে পারে তাদের কোনো সিদ্ধান্তই অন্তত এই মুহূর্তে বাজারে যে সঠিক প্রমাণিত হবে এমন কোনো গ্যারান্টি নেই। মুহূর্তে বয়ান বদলে যাচ্ছে। কালকের গুড ফ্রাইডের ছুটি, পরশুদিন
শনিবার, তারপরে দিন রবিবার, 3টে দিন বাজার বন্ধ। এই 3টে দিনের মধ্যে কি হতে পারে? 72 ঘন্টা অনেক সময়, এর মধ্যে উনি কি বিবৃতি দেবেন? হঠাৎ করে আবার আক্রমণ তিনি বাড়িয়ে দেবেন কিনা এটা কেউ জানে না। এখন এটার সঙ্গে আরেকটা কথা বোঝার প্রয়োজন রয়েছে যে রাতারাতি ডোনাল্ড ট্রাম্প যে আবার অতি আগ্রাসী হয়ে উঠলেন, ইরানকে ধ্বংস করতে চাইছেন, তার পেছনে ইসরায়েলের হাত ডেফিনেটলি রয়েছে। ইসরায়েল তারা ডেফিনেটলি আমেরিকার প্রেসিডেন্টকে কিন্তু অনুনয় বিনয় করে চলছে যে ইরানে আক্রমণ থামাবেন না। নেটো দেশগুলো তারা একের পর এক পিছিয়ে যাচ্ছে, কারণ তাদের এখন নিজেদের স্বার্থে ঘা পড়েছে এবং সেই স্বার্থ ডেফিনেটলি তেল এবং গ্যাস। যে দুটি দেশ বিশ্বের সবচেয়ে বিশাল তেল এবং গ্যাসের মালিক অর্থাৎ ইরান এবং রাশিয়া, তাদের দুটোর দেশের থেকেই মুখ ফিরিয়ে থাকা এবং যেখানে স্ট্রেট অফ হরমুজ বারবার বন্ধ করে দিচ্ছে ইরান, এই দেশগুলির মহা অসুবিধা হয়ে গিয়েছে। তারা না পারছে গিলতে, না পারছে উগ্রতে। অর্থাৎ না রাশিয়ার কাছে নিজের লজ্জার মাথাকে তারা যেতে পারছে, বলতে চাইছে তারা আমাদের তেল দিন, আমাদের গ্যাস দিন, নইলে আমরা আমাদের পক্ষে আমাদের দেশ চালানোই মুশকিল হয়ে যাবে। কারণ স্যাংশন রাশিয়ার উপর তারাই চাপিয়েছিল। ইরান এখন বিভিন্ন আরব দেশ থেকে কিছুতেই তেল তারা বাইরে বের হতে দেবে। ডোনাল্ড ট্রাম্পের এই অদ্ভুত বিবৃতি মোটেই অদ্ভুত নয়। দেয়ার ইজ মেথড ইন ম্যাডনেস। তার এই পাগলামির পেছনে একটি সুচতুর পরিকল্পনা রয়েছে। তার ওয়েলথ ক্রিয়েশন তার মূল লক্ষ্য। তার দেশের স্বার্থ বিন্দুমাত্র তার কাছে কিছু যায় আসে না। অন্য কোনো দেশে কি হলো তার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। এমনকি ইসরায়েলও তার মাথা ব্যথা নয়, এটাই বাস্তব। তার একমাত্র বাস্তব কিভাবে তার এবং তার পরিবারের ওয়েলথ বৃদ্ধি করা যায়। তাকে আটকাবার কেউ নেই। ইউনাইটেড নেশনস একটি ডিফাংড বডি, মগের মুলুক বলা চলে এই মুহূর্তে। দেশগুলো শক্তিশালী দেশ, শক্তিধর দেশ, তারা যা খুশি তাই করে চলেছে, কারো কিছু বলার নেই। আজকের ক্রুড অয়েলের দাম দেখুন এবং ব্রেন্ট ক্রুডের দাম দেখুন। আজকের 8% উপর বৃদ্ধি পেয়ে ট্রেড করছে, 8.81%। ক্রুড অয়েল $108.3 প্রতি ব্যারেল এবং ব্রেন্ট ক্রুডের সমান সমান চলে এসছে অ্যাট পার। ব্রেন্ট ক্রুড $108.74 প্রতি ব্যারেল, মানে 7.5% উত্থান। প্রাকৃতিক গ্যাস 2.2% বৃদ্ধি। যে ডলার ইন্ডেক্স যদি ক্রমাগত শক্তিশালী হতে থাকে, অর্থাৎ ডলারের তুলনায় অন্যান্য কারেন্সিগুলো দিয়েই তো ডলার ইন্ডেক্সের পরিমাপ করা হয়। ডলার ইন্ডেক্স যত শক্তিশালী হবে, ডলার ইন্ডেক্স যত 100-র ওপর ট্রেড করবে, নিশ্চিন্ত থাকুন রুপোর দাম নিচে নামবে, সোনার দাম নিচে নামবে, বিভিন্ন অন্যান্য কমোডিটিস বা অন্যান্য মেটালসের দাম নিচে নামার সম্ভাবনা প্রবল হয়ে ওঠে। যখনই এই ডলার শক্তিশালী হবে, তখন সমস্ত বিদেশি বিনিয়োগকারীরা, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স বা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার্সরা সমস্ত কিছু তারা বিভিন্ন ধরনের শেয়ার্স বিক্রি করে তারা খুব স্বাভাবিকভাবে আমেরিকান বন্ডে গিয়ে বিনিয়োগ করবেন। তার কারণ সেক্ষেত্রে ডলার যদি স্টেবিলিটি দেয়, ডলার যদি শক্তিশালী হয়, সেক্ষেত্রে আমেরিকান বন্ড তাদের রক্ষা করবে। অন্যান্য অ্যাসেট, ক্রিপ্টো মার্কেটের কি হাল হয়েছে এখন, তার কারণ ডলার স্ট্রং হয়েছে। ডলার স্ট্রং হলে ক্রিপ্টো মার্কেট উইক হবে, ডলার স্ট্রং হলে কমোডিটি মার্কেট উইক হবে, ডলার স্ট্রং হলে ইকুইটি মার্কেটস উইক হবে। এখন একটা জিনিস নিশ্চিন্ত, আমরা কেবল কয়েকটা মাত্র দেশের ইগোর ওপর নির্ভরশীল হয়ে বেঁচে রয়েছি। সামনে 5 থেকে 10 বছর আমাদের এখনো অন্য দেশের ওপর নির্ভর করেই বেঁচে থাকতে হবে, যতক্ষণ না আমাদের রিনিউয়েবল এনার্জিতে আমরা সেলফ সাফিসিয়েন্ট হয়ে উঠব, যতক্ষণ না আমরা 145 কোটির মানুষকে আমরা পাওয়ার এবং এনার্জির সুবিধা দিতে পারবো, ততদিন আমাদের বিদেশি দেশগুলোর ওপর তেল এবং গ্যাস এবং এনার্জি সিকিউরিটির ওপর ডিপেন্ডেন্ট থাকতেই হবে। আমেরিকাতে এই মুহূর্তে 59% মানুষ তারা যুদ্ধ চাইছেন না। যুদ্ধবাজ আমেরিকান মানুষ 21% রয়েছে যারা এখনো যুদ্ধ চাইছে এবং তারা জানে না তারা কি কারণে যুদ্ধ চাইছে। ইরানের অবস্থান কিন্তু ভীষণ ক্লিয়ার। ইরানের জায়গায় যদি অন্য কোনো দেশ থাকতো, প্রতিবেশী দেশগুলো যদি সেই দেশটির শত্রুকে আশ্রয় দিত, তাহলে কেমন দাঁড়াতো? ইরানের ক্ষেত্রেও তাই ঘটেছে। ইরানের যত প্রতিবেশী দেশ, সেটা সৌদি আরব থেকে ইউনাইটেড আরব এমিরেটস থেকে বাহারিন, কুয়েত, কাতার, সমস্ত এই দেশগুলোতে আমেরিকান মিলিটারি বেসেস রয়েছে।
এবং সেখান থেকে আমেরিকান যে যে ফাইটার জেটসগুলো রয়েছে তারা তেল ভরছে, গ্যাস ভরছে এবং গিয়ে ইরানকে আক্রমণ করছে। সুতরাং ইরান যদি এই দেশগুলোর ওপর বোমা বর্ষণ করে, সেটা কি অবাক করার মতন বিষয় হবে? উত্তর হচ্ছে ডেফিনেটলি হবে না। যুদ্ধ তো ইরান শুরু করেনি, যুদ্ধ তো শুরু করেছে আমেরিকা এবং ইসরায়েল, এবং অযাচিতভাবে বিনা প্ররোচনায় তারা ইরানের ওপর আক্রমণ করেছে। সুতরাং ইরান নিজের বাঁচার তাগিদে স্ট্রেট অফ হরমুজ বন্ধ করে দিয়েছে। তারা কি আমাদের দেশের ক্ষতি করেছে ইরান? উত্তর হচ্ছে না। ইরান তো ডেফিনেটলি ভারতবর্ষের সমস্ত তেল এবং গ্যাসবাহী জাহাজকে তারা অ্যালাউ করেছে, তা এবং খুব স্বাভাবিকভাবে এটা থেকে তো একটা জিনিস স্পষ্ট যে ইরান ভারতবর্ষকে আর যাই হোক শত্রু মনে করে না। কই, যে বিভিন্ন পশ্চিমা দেশগুলো রয়েছে তাদেরকে তো ইরান অ্যালাউ করেনি। এবং আরেকটা মজার জিনিস আপনারা খেয়াল করে দেখেছেন কি, যে এতদিন হয়ে গেল, 1 মাস হয়ে গেল, তছনছ হয়ে গেল, কুয়েত, কাতার, ইউনাইটেড আরব এমিরেটস, এবং সৌদি আরব, তারা কেউ রিটালিয়েট করেছে? কেউ রিটালিয়েট করেছে? উত্তর হচ্ছে করেনি। তার কারণ তাদের ভয় রয়েছে, তাদের একদম বিলক্ষণ ভয় রয়েছে। তারা জানে যদি তারা ইরানকে রিটালিয়েট করতে যায় তাদের দেশে ঘট উল্টে যাবে, তাদের দেশে প্রজারা বিদ্রোহ করবে। সমস্ত রাজারা আমেরিকার কাছ থেকে সাহায্য নেয় নিজেদের রাজত্ব বহাল রাখার জন্য, যেখানে সাধারণ মানুষ তারা চাইছে না ইরানের ওপর কোনো আক্রমণ হোক। এই কারণে আপনারা কোনো ধরনের আক্রমণ বা প্রত্যুত্তর এই আরব দেশগুলোর কাছ থেকে পাবেন না। এই মুহূর্তে এশীয় মার্কেটগুলো তো ভারতের মার্কেট কি ধাক্কা খেয়েছে। এশীয় মার্কেটগুলোর হাল খেয়াল করে দেখুন। নিকেই 23%, তাইওয়ান 2.5%, কসপি প্রায় 5.5% পতন আজকে। গোটা বিশ্ব ভয় পাচ্ছে না, গোটা বিশ্ব বুঝতে পারছে যে তেলের দাম বৃদ্ধি পেতে শুরু করলে, গ্যাসের দাম মাত্রাতিরিক্ত বৃদ্ধি পেলে সেই দেশের জনগণ ক্ষেপে উঠবে। বিশ্বের সমস্ত দেশ যারা তেল এবং গ্যাসের উপর ডিপেন্ডেন্ট, তারা প্রত্যেকে ওয়ারিড। মিড টার্ম ইলেকশন নভেম্বরে আমেরিকাতে, ডোনাল্ড ট্রাম্প সেই মিড টার্ম ইলেকশন জিততে পারবেন তো? এই মুহূর্তে যত আমেরিকান প্রেসিডেন্ট রয়েছেন তাতে যে পোল করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে এই সমস্ত আমেরিকান প্রেসিডেন্টের মধ্যে সবচেয়ে বেশি আনপপুলার হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে। আমাদের মার্কেট আবার বলছি আজকের বেঁচে গেছে থ্যাঙ্কস টু শর্ট কাভারিং। আজকে সোনার দাম আন্তর্জাতিক বাজারে 3.5% ওপর পতন, রুপোর দাম 5.6% ওপর পতন। মার্কেট ইরেশনালি বিহেভ করছে কারণ ডিসিশনস গুলোই তো ইরেশনাল। লজিক এখানে পাচ্ছেন কি কোথাও? রেশনালিটির কোনো গল্প কি এখানে রয়েছে গোটা বিশ্ব জুড়ে? উত্তর হচ্ছে না। আজকের নিফটি আইটি 2.6% উত্থান। কেন? একটা সম্ভাব্য স্বাভাবিক কারণ থাকতে পারে, কারণ নিফটি আইটি সেটা ডেফিনেটলি অয়েল এবং গ্যাসের দামের উপর নির্ভর করে না, কিন্তু তার ক্ষেত্রে একটা পজিটিভ দিক রয়েছে। যেভাবে ডলার বৃদ্ধি পেয়ে চলেছে টাকার তুলনায়, সেখানে নিফটি আইটির অন্তর্গত বিভিন্ন কোম্পানিগুলোর ফরেক্স গেন করার সম্ভাবনা প্রবল। একই কথা সত্যি ফার্মা কোম্পানিগুলোর ক্ষেত্রে, যে কোম্পানিগুলো ম্যাক্সিমাম এক্সপোর্ট করে থাকে সেই কোম্পানিগুলো কিন্তু সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি হবে যদি ডলার শক্তিশালী হয়। যদিও আরবিআই ইন্টারভেনশনের পর, অর্থাৎ আরবিআই যে অ্যালাউ করছে না এখন ব্যাংকগুলোকে ডলার কিনে বিদেশে বিক্রি করতে, তার ফলে বিগত দুদিনে প্রায় 2 টাকার কাছাকাছি ডলারে পতন হয়েছে, অর্থাৎ ডলার দুর্বল হয়েছে বিগত দুদিনে, টাকা শক্তিশালী হয়েছে। এখন প্রতি ডলার প্রায় 93 টাকার কাছাকাছি ট্রেড করছি। নিফটি অটন পতন হয়েছে আজকে 0.62%। অস্বাভাবিক কি? উত্তর হচ্ছে ডেফিনেটলি না। তেলের দাম বৃদ্ধি হলে অটোর স্বাভাবিকভাবে পতন আসবে, 1 নম্বর। হেলথ কেয়ারে পতন হয়েছে 0.1%, অয়েল অ্যান্ড গ্যাসে পতন হয়েছে 0.1%। এগুলো কোনোটাই অস্বাভাবিক নয়। এবং তখন বলছিলাম না 52 সপ্তাহের যে বিভিন্ন সেক্টরগুলো পতন হয়েছে তার অন্তর্গত স্টকসগুলো, তার মধ্যে কোনটা কোনটা? নিফটি ব্যাংক। কোন দুটো? নিফটি ব্যাংকের অন্তর্গত ভারতবর্ষের অন্যতম দুটো সেরা ব্যাংক আইসিআইসিআই ব্যাংক এবং এইচডিএফসি ব্যাংক আজকের 52 সপ্তাহের নিম্নস্তর ছুঁয়ে গেল। ফাস্ট মুভিং কনজিউমার গুডস, ভারতবর্ষের অন্য দুটো সেরা কোম্পানি কি কি? তার মধ্যে একটা রয়েছে হিন্দুস্তান ইউনিলিভার, 2 নম্বর হচ্ছে ডাবর, এবং আরেকটা টিসিপিএল, টাটা কনজিউমার প্রোডাক্টস লিমিটেড।
52 সপ্তাহে নিম্ন স্তর। রিয়েলটি সেক্টরের কথা বলছেন, 3টে সেরা রিয়েল এস্টেট কোম্পানি, লোধা ডেভেলপার্স, গোদরেজ প্রপার্টিজ, ডিএলএফ, 52 সপ্তাহে নিম্ন স্তর। হোটেলস, ইআইএইচ, ইন্ডিয়ান হোটেলস, 52 সপ্তাহে নিম্ন স্তর। সমস্ত সেক্টর তারা 52 সপ্তাহে নিম্ন স্তর আজকে ছুঁয়ে গেল। এবং ভোলেটিলিটিটা খেয়াল করে দেখুন কোথা থেকে কোথায় উঠলো। আজকে সারাদিনে নিফটি 600 পয়েন্ট উপর নিচ করেছে। 600, একসময় 22,182 পয়েন্টে নেমে গিয়েছিল, সেখান থেকে ধীরে 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 শর্ট কাভারিং করতে করতে 22,783-তে গিয়ে তার আজকে ডেজ হাই দেখে শেষ পর্যন্ত মোটামুটি 22,700 উপরে বন্ধ হয়েছে। সেন্সেক্স 71,545-এ নেমে গিয়েছিল, সেখান থেকে 73,568-তে ওঠে ডেজ হাই, সেখান থেকে আবার ওই 73,319-এর কাছাকাছি বন্ধ হয়েছে। যতক্ষণ ডোনাল্ড ট্রাম্প থাকবেন, শেয়ার বাজার থেকে বেশি প্রত্যাশা করা না করাই ভালো। ডোনাল্ড ট্রাম্প আজকের এখন কথা বলবেন, আধ ঘন্টা পর কিছু অন্য কথা বলবেন, ঠিক রাত্রিতে গিয়ে আরেকটা কথা বলবেন। আপনি কিভাবে তার কথা বিশ্বাস করবেন? যে লোকটা কম্পালসিভ লায়ার, যে মিথ্যে কথাকে সত্যি বলে মনে করে, সে বিশ্বাস করে যে সত্যি কথা বলছে, আদতেই সে মিথ্যে কথা বলছে, তার ওপর, এবং যে মার্কেট ম্যানিপুলেট করতে পারে, তার উপর আপনি কিভাবে বিশ্বাস করবেন? যতক্ষণ সে রেজিমে রয়েছে ততক্ষণ কোনো অ্যাসেট সে কি সুস্থির থাকতে পারবে? উত্তর হচ্ছে না। এই লোকটি যেমন ইচ্ছা যখন খুশি যে অ্যাসেট তার পছন্দ হবে সেই অ্যাসেটে গিয়ে তিনি পজিশন নেবেন বা তার সঙ্গপাঙ্গরা পজিশন নেবে। আমরা কেউ কিচ্ছুটি করতে পারবো না, শুধু বসে বসে দেখা ছাড়া। একমাত্র উপায়, সময়টাকে যেতে দাও। দাঁতে দাঁত চিপে পড়ে থাকা ডগের টেনাসিটি, যা হচ্ছে হোক, চুপ করে বসে থাকা, কোনো মতেই মার্কেট ছাড়বো না, এরকম পাগলামি হলে কোন অ্যাসেটের প্রতি বিনিয়োগকারীদের ভরসা থাকবে বলুন তো? স্ট্যান্ডার্ড ডিসক্লোজার যে কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম, হতে পারে তার মধ্যে কয়েকটা কোম্পানিতে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে, ভবিষ্যতে যদি নতুন করে কিনি বা বিক্রি করি আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না। স্ট্যান্ডার্ড ডিসক্লেমার, এটা কেবলমাত্র একটা এডুকেশন চ্যানেল। বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্ট অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ারে বাই সেল রিকমেন্ডেশন, সাজেশন, অ্যাডভাইস এমনকি ইনফ্লুয়েন্স করার প্রচেষ্টা নেই। আমার কথা শুনে যদি কোনো শেয়ার বা কোনো অ্যাসেটে বাই সেল সিদ্ধান্ত নেন, ক্ষতির মুখোমুখি হতে পারেন। সুতরাং সবসময় একজন সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইসারের পরামর্শ নেওয়ার চেষ্টা করুন বা নিজের ডিউ ডিলিজেন্স করুন, সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারেন। সবশেষে যেটা বলি, যদি এই ধরনের এপিসোড আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং যদি সত্যি মনে আমার বাঙালি ভাইবন্ধী জীবনে একটুখানি ভ্যালু অ্যাড করতে পেরেছি, প্লিজ নিজের গ্রুপে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। আজকের জন্য নমস্কার।